আজকের যুগে 12ই জানুয়ারি বা 4ঠা জুলাই এই দিনগুলো কিন্তু খুব ভক্তি ভরে উদযাপন করা হয়। অনেক ভক্তের বাড়িতে ঠাকুর, মা, স্বামীজিকে একত্রে পূজিত হতেও দেখা যায়। কিন্তু স্বামীজির জীবদ্দশায় কি এই একই পরিস্থিতি ছিল? বিদেশের মাটিতে তিনি থাকাকালীন কতটাই বা সম্মান পেয়েছিলেন, বা তার থেকেও বড় কথা, বিদেশে থাকাকালীন ভারত তাকে কতটা পরিমাণ সম্মান দিয়েছিল, এই সব নিয়েই আজকের নিবন্ধ। নমস্কার, আমি অর্পিতা। নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্বামীজির জীবনযাত্রা যদি একদম প্রথম থেকে আমরা আলোচনা করতে থাকি, তাহলে আমাদের মতো যে কোনো সাধারণ মানুষের পক্ষে অবাক হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার হবে না। কারণ সেই সময়কার সমাজ একটা মানুষকে কি পরিমাণ শারীরিক এবং মানসিকভাবে কষ্ট দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ কিন্তু তিনি ছিলেন। তার এই বিড়ম্বনার সূচনাকাল কিন্তু সেই বাল্যকালের মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে। ঘটনাটা এভাবেই বলা যেতে পারে যে একদিন স্কুল চলাকালীন ভূগোল ক্লাসের শিক্ষক ধারণা করে নেন যে বালক নরেন ভুল করেছেন, সুতরাং সেই ধারণার বশবর্তী হয়ে তাকে শাস্তি দিতে পিছপা হন না। কিন্তু নরেন বারবার বলতে থাকেন যে সে ভুল করেনি, তিনি ঠিক করেছেন। এতে শিক্ষক আরও রেগে গিয়ে নির্দয়ভাবে তাকে প্রহার করেছিল। এই ঘটনাটাই বাড়িতে এসে বালক নরেন যখন মা ভুবনেশ্বরী দেবীকে বলেন, তখন তিনি বলেন, বাছা, ভুল যদি নাই হয়ে থাকে তাতে কি এসে যায়? যা সত্য বলে মনে করবে সেটাকেই সবসময় মেনে নেবে আর সেই অনুযায়ী কাজ করবে। অনেক সময় এতে অনেক রকম অন্যায় বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে, কিন্তু সত্যকে কখনো ছেড়ো না। এই শিক্ষাই হয়তো পরবর্তীতে রূপান্তরিত হয়ে স্বামীজির কণ্ঠে আমরা পাই, সত্যর জন্য সমস্ত কিছুকে ছাড়া যায়, কিন্তু সমস্ত কিছুর জন্য সত্যকে কখনোই ছাড়া যায় না। আবার আলোচনায় আসি। স্কুল জীবনে মেট্রোপলিটন ইনস্টিটিউশন শুধুমাত্র তাকে ছাত্র হিসাবেই বিড়ম্বিত করেছিল তা কিন্তু নয়, শিক্ষক হিসাবেও তাকে যথেষ্ট বিড়ম্বনা দিয়েছিল। 1884 সালের কোনো একটা সময় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা হেডমাস্টার মহেন্দ্রনাথ গুপ্তের চেষ্টায় সেখানকার মেন ব্রাঞ্চে তার একটা কাজ জুটে। পরবর্তীতে চাপাতলায় তাকে পাঠানো হয় হেডমাস্টার হিসেবে। কিন্তু এখানে আবার স্বামী গম্ভীরানন্দের লেখা থেকে আমরা জানতে পারি সেই কাজ কিন্তু তিনি 1 মাসের বেশি করতে পারেননি, কারণ সেই স্কুলের সেক্রেটারি ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের জামাই। তিনি চাইতেন হেডমাস্টার মশাই যেন তাঁর কথা অনুযায়ী স্কুল চালায়, কিন্তু যেটা ছিল নরেন্দ্রনাথ দত্তের জীবনে সব থেকে নাপসন্দ জিনিস, যে কারণে সেক্রেটারির কলকাঠিতেই কিছু ছাত্রের অভিযোগ আসে নরেন্দ্রনাথ ভালো পড়াতে পারছেন না। কোনো রকম অনুসন্ধান না করেই বিদ্যাসাগর মহাশয় তাকে বলে দেন তিনি যেন আর না আসেন। আবার শুরু হয় অনাহারে নগ্ন পদে চাকরির আবেদন নিয়ে অফিস থেকে অন্য অফিসে ঘোরা। এই সময় স্বামীজি নিজেই বলেছেন, সংসারের সহিত এই প্রথম পরিচয়ই বিশেষভাবে হৃদয়গম হইতেছিল। স্বার্থহীন সহানুভূতি এখানে
অতীব বিরল এবং দুর্লভের, দরিদ্রের কোনো স্থান নেই। এই সময় তিনি বহুবার মাকে বলে বেরিয়ে গেছেন বাড়ি থেকে যে নিমন্ত্রণ আছে, অথচ বাইরে বেরিয়ে সামান্য কখনো কিছু খেয়ে বা কখনো পুরোপুরি অনাহারে দিন কাটিয়েছে। দুঃখে অভিমানে কখনো সেসব কথা কাউকে জানাতে চাননি। কেউ কেউ তার দুর্বল শরীরের কথা জানতে চাইলে তিনি সেই কথা থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। এইভাবে চলতে চলতে তিনি নিজের মনেই নিজে প্রশ্ন করতে থাকেন, শিবের সংসারে এত অশিব কেন? মঙ্গলময় রাজত্বে এত অমঙ্গল কেন? এরপর তিনি যখন ঈশ্বরের অস্তিত্বের কথা বলতে থাকলেন, তখন নিন্দুকের দল রটনায় বিভোর হয়ে গেল। তারা বলতে থাকলো যে তিনি নাস্তিক এবং দুশ্চরিত্রদের সঙ্গে মিলে মদ্যপান, বেশ্যালয়ে যাত্রা থেকেও তিনি কুণ্ঠিত বোধ করতেন না। কিন্তু এত কিছু রটনার পরেও একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু বিবেকানন্দ সম্বন্ধে এই ধরনের রটনাগুলোকে বিশ্বাস করেননি, বরং তার প্রতিবাদ করেছিল। এখানে কিন্তু এটা জানা থাকা ভালো। এবার চলে আসি তার সন্ন্যাস জীবনের প্রথম পর্বে। বরানগরে তখন তারা স্থায়ীভাবে বসবাস করছেন, নিজেদের জীবনকে সুকঠোর নিয়মে বাঁধছেন। সেই সময় আশেপাশের বাঙালি সমাজ তাদের উদ্দেশ্যে বলেছিল, কি করছে, কোনো কাজকর্ম নেই, এর তার বাড়িতে গিয়ে ভরপেট খেয়ে একটা কর্মনাশার দল গড়ে তুলছে। কিন্তু আমি বলবো এইসব নিন্দা কুৎসা তবু সহ্য করা যায়। আপনারা জানেন কি, এই বরানগরে থাকাকালীনই তাকে খুনের চেষ্টাও পর্যন্ত করা হয়েছিল। এই সময় যদি নিরঞ্জন মহারাজ না থাকতেন, আজকের যুগনায়ককে আমরা পেতাম না। অবশ্য আরো একটা দিক বলার আছে, তার এই বিড়ম্বনা কিন্তু শিকাগোর সাফল্যের পরেই যে বন্ধ হয়ে গেছিল তা কিন্তু নয়, বরং আপনারা বলতে পারেন বা আমরা বলতে পারি রটনার ধরনটা শুধুমাত্র পরিবর্তন হয়েছিল। কিভাবে না, তখনকার তথাকথিত কলকাতার বাঙালি সমাজ, যারা স্বামীজির নামে কুৎসাটনার ভারটা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিলেন, তারা বলে বেড়াতেন স্বামীজি নিজের দেশেই ভব ঘুরে হয়ে ঘুরে বেড়ায়, তার কোনো খুঁটিই নেই। কিন্তু স্বামীজি কিন্তু চেয়েছিলেন তার সাফল্যের কথা বলে মাদ্রাজ বা কলকাতায় সভা করার জন্য, এবং সেই সভার প্রস্তাবগুলো যেন আমেরিকা পর্যন্ত পৌঁছায়। কিন্তু এটাও তিনি ভালোভাবে জানতেন, কলকাতার তথাকথিত বাঙালি সমাজ সেটা করতে পারবে না, সেটা তাদের পক্ষে যথেষ্ট কষ্টকর ছিল। কারণ তাদের কাছে তখন দৃঢ়ভাবে ফুটে উঠেছিল একটাই মত, সেটা হচ্ছে সূর্যরা আবার সন্ন্যাসী কি, তার উপর আবার হিন্দু সন্ন্যাসী হয়ে কালাপানি দেশ ভ্রমণ করা, এটা আবার কি ধরনের? এই রটনা কিন্তু স্বামীজির মহাপ্রয়াণের অনেক বছর পর পর্যন্ত এটা কিন্তু জীবিত ছিল, যার ফলে সভা কিন্তু সেভাবে করা প্রচন্ড কঠিন হয়ে পড়ে। অনেক কষ্টের পর উত্তরপাড়ার রাজা পেয়ারী মোহন মুখোপাধ্যায় সভাপতিত্ব করতে রাজি হয়েছিলেন, কিন্তু সেই সময়ও কিন্তু তিনি তাকে স্বামী বিবেকানন্দ বলে সম্বোধন করতে পারেননি, করেছিলেন ব্রাদার বিবেকানন্দ। কারণটা ঠিক ওই একই ছিল। এরপর আমি আবার শিকাগোতে একটু ফিরে যাই। শিকাগোতে তার অতি পরিচিত এক ব্রাহ্ম ভাই ছিলেন প্রতাপচন্দ্র মজুমদার, যার কথা না বললেই নয়। তিনি কিন্তু যতটা সম্ভব বিড়ম্বনা দেওয়া যায় একটা মানুষকে,
তিনি কিন্তু সেটাও করেছিলেন। তার কাজে কিন্তু তিনি কখনো ফাঁকি দেননি। কিভাবে? তিনি এমনও পর্যায়ে বলেছিলেন যে স্বামীজি কালাপানির দেশ থেকে তো এসেইছে, সঙ্গে আবার এখানে এসে বিফ আহার করছেন। অনেক মহিলার সঙ্গে তার সম্পর্কও রয়েছে। এত কুৎসিত রটনাও কিন্তু ধৈর্যশীল বিবেকানন্দকে টলাতে পারেননি। শুধু তার একটা জায়গায় একটু চিন্তা ছিল, মা ভুবনেশ্বরী দেবীর কানে যদি যায় তাহলে তিনি প্রায় শেষ হয়ে যাবেন। এই সময় পরিব্রাজককালে আমরা অনেকেই জানি যে তিনি খুব পেটের অসুখে ভুগতেন। এই জন্য আমেরিকায় যাওয়ার সময় তিনি জাহাজের ডেকের যাত্রী হতে চাননি। সেই সময় ক্ষেত্রীর রাজা যদি তাকে ফার্স্ট ক্লাসের টিকিট না কেটে দিতেন তাহলে হয়তো তার অবস্থা আরো খারাপ হয়ে যেত। কারণ তার লেখা থেকেই আমরা জানতে পারি যে তিনি লিখেছেন দিনে লোটা হাতে অন্তত 25 বার যেতে হতো। জাহাজে আসার পর থেকে পেটটা মনে হয় একটু ঠিক আছে, অতবার পায়খানায় যেতে হচ্ছে না। তো আপনারাই বলুন তো দেখি, এই ধরনের একজন পেট রোগা মানুষ যদি জাহাজে ডেকে যাত্রা করতেন তার অবস্থাটা কি পরিমাণ হতো। সে জায়গাতেও কিন্তু গুণধররা তাদের গুণের পরিচয় রেখে গেছেন। তাদের রটনায় তারা রটিয়েছেন যে স্বামীজি সন্ন্যাসী হয়েও ভোগবিলাসী, তিনি আবার উচ্চ পর্যায়ের টিকিট ছাড়া যাত্রা করতে পারেন না। এখানে একটা কথা না বললেই নয়, শত্রুরাই যে তাকে শুধু বিড়ম্বনা দিয়েছিল তা কিন্তু নয়, খুব কাছের মানুষেরাও কিন্তু তাকে বিলম্বিত করতে ছাড়েননি। আসলে কি জানেন তো, বাইরের লোকের অপমানটা সহ্য করে নেওয়া যায়, কিন্তু খুব কাছের লোকের কাছ থেকে আঘাত পেলে সেই আঘাতটা বড্ড বুকে এসে লাগে। ঠিক সেই ধরনেরই অভিজ্ঞতার সামিল হয়েছিলেন স্বামীজি। কারণ প্রবাসে থাকাকালীন প্রবাসী শিষ্যরা, যেমন ধরুন মেরি লুইস, লিও ল্যান্ডসবার্গ, এনারা কিন্তু ক্রমাগত স্বামীজিকে অপমান করতে ছাড়েননি। এখানে স্বামী অভেদানন্দের মত থেকে আমরা জানতে পারি অভয়ানন্দ, কৃপানন্দ, যোগানন্দ সব কিন্তু শেষে স্বামীজির বিরুদ্ধেই গেছিলেন। শুধু এনারাই নন, ভবিষ্যতে মিস মুলার, ইটি স্টাডি, এই ধরনের মহান ব্যক্তিত্বরাও কিন্তু স্বামীজি বা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কটু কথা বলতে দুবার ভাবেননি। এত অপমানের জন্যই হয়তোবা স্বামীজির জীবনধারা মাত্র 39 বছরেই শেষ হতে বাধ্য হয়েছিল। শেষের দিকে তিনি বড় অসুস্থ হয়ে পড়তেন, কারণে অকারণে তার প্রিয় শিষ্যদের কটু কথা বলে ফেলতেন। এমনই একটা ঘটনা ঘটেছিল স্বামী ব্রহ্মানন্দের ক্ষেত্রে। স্বামীজি তাকে কটু কথা বলে ফেলাতে তার খারাপ লেগেছিল এবং মুখ লুকিয়ে তিনি কাঁদছিলেন দেখে স্বামীজি নিজেও কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি কি করব, আমার শরীরটা যে 24 ঘন্টা জ্বলে, মাথাটা ঠিক রাখতে পারি না। এরপর তিনি তাকে একটা অনুরোধ করেছিলেন। ওদের দেশে রেসিং হর্সগুলো অকেজো হয়ে গেলে কি করে জানো? বন্দুকের গুলিতে তাকে মেরে ফেলে। আমি তোমাকে একটা রিভলভার জোগাড় করে দেব, তুমি আমাকে গুলি করে মারতে পারবে? আবার 1902 সালে 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণের সময়ও কিন্তু আমরা তথাকথিত বাঙালি সমাজের আচরণকে দেখে অবাক হতে বাধ্য। অবশ্য সেই বিষয়ে এখন
আজকের পর্বে আমি কোনো আলোচনা করব না, কারণ 4 জুলাইয়ের এপিসোডে আমি সেটা নিয়ে বিস্তারিত বলেছি। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, যদি আপনারা চান তাহলে সেখানে গিয়ে দেখে নেবেন। এইভাবেই স্বামীজির জীবন প্রতিনিয়ত প্রতিক্ষণে জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলতে থাকে। আমি এই পর্যন্তই রাখি। তবে একটা কথা আপনাদের কাছে বলবো, এই চ্যানেলটার পাশে থাকার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো একটা কথা, প্রবাসে স্বামীজি কি ধরনের অপমানিত হয়েছিলেন এইটা নিয়ে আরো বিস্তারিত কিন্তু একটা পুরো পর্বে আলোচনা করা যায়। যদি আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব খুশি হব এই কাজটা করতে পেরে। আসলে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি। ভালো থাকবেন। নমস্কার।